এখন কেন রামনারায়ণের ব্যাপারে বিজেপির কেউ কোনো কথা বলছে না? আমাদের হিন্দু ধর্ম কাউকে এই কথা বলেনি যে তোমরা আমার রক্ষক হিসাবে সামনে আসো, যে এই ভগবান আমাদের প্রত্যেককে রক্ষা করে এসছে বরাবরই। আপনি কি বাস্তবে মনে করেন যে সেই ভগবান তার নিজেকে রক্ষা করতে অক্ষম? যে এই বিষাক্ত পরিবেশটা যেটা ওরা আমাদের আশেপাশে সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা থেকে বিরত থাকতে গেলে এই বিজেপিকে আমরা বরাবরই বর্জন করে এসছি। আর 2026 কটা দিনের অপেক্ষা। মনে এই জিনিসটা কেনই বা গাঁথা হচ্ছে যে হিন্দুরা নাকি সুরক্ষিত নয়? এই জিনিসটা টিপিক্যালি একটা এজেন্ডাকে ফুলফিল করার জন্যই যে করা হচ্ছে, এইটা আমাদের সকলের চোখের সামনে ক্লিয়ার। একটা ব্যক্তি কনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু রোহিঙ্গা হচ্ছে না, কারণ তারা আরএসএস এর সাথে যুক্ত, কারণ তারা বিজেপির সাথে যুক্ত। আজ আমরা সকলে বুঝতে পারছি যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই যে দুটো ভাগ করা রয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের উপর ক্রমাগত অত্যাচার সেটা সব জায়গায় যেইভাবে বাড়ছে, এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের সকলকে কণ্ঠস্বর তুলতে হবে। এবং এই কথাটা আমি আজকে এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কারণ বাংলাদেশের যে দৃশ্যটা আমরা দেখলাম সেটা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নৃশংস, এবং সেটার বিরুদ্ধে কিন্তু আমরা সকলে কথা বলেছি, কণ্ঠ তুলেছি এবং আগামী দিনেও তুলব। কিন্তু সেইটাকে সামনে রেখে যদি কেউ মনে করে আমাদের বাংলায় বা আমাদের ভারতবর্ষে সেই জিনিসটার একটা এফেক্ট ফেলার চেষ্টা করবে আবারও এইখানের সংখ্যালঘুদের উপর, তাহলে কিন্তু জিনিসটা ওই আই ফর অ্যান আই উইল ইভেনচুয়ালি মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, যে কোটেশনটা আমরা সকলে পড়ে থেকেছি, সেই জিনিসটা এবার কিন্তু আমাদের সকলের মনে করার ভীষণ সময় চলে এসছে। এই কথাটা আমি এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কারণ দিন শেষে যদি আমরা নিজেদের মাথায় এই জিনিসটা গেঁথে নিতে পারি যে মূলত যে ব্যক্তিটা আমার পাশে দাঁড়িয়ে আছে তাকে ধর্মীয় বিভেদ থেকে অনেকটা দূরে সরিয়ে উনি আমার ভাই, উনি আমার দাদা, উনি আমার বোন বা সহযোদ্ধা, তাহলে কিন্তু আমাদের মাথায় একটা স্পষ্ট জিনিস গেঁথে যাবে যে তাদের কোনো অসুবিধায় আমাকে দাঁড়াতে হবে, যাতে সমানভাবে আমার অসুবিধায় সেই ব্যক্তি, সেই দাদা, সেই ভাই বা বোনটা দাঁড়াতে পারে। কিন্তু মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বিভিন্নভাবে এই আরএসএসদেরকে সামনে রেখে, আরএসএসের যেই কর্মীরা রয়েছে, সেই দৃশ্যটা আমরা কদিন আগেও দেখেছিলাম যখন গীতা পাঠ হচ্ছিল। সেই গীতা পাঠের নামে আমরা দেখলাম যে গীতাকে সামনে রেখে গীতার রক্ষার্থের জন্য নাকি, যেই জিনিসটা আমার গীতা কোনোদিনই কোনো ব্যক্তিকে অধিকার দেয়নি, একটা শ্রমিক যেই ব্যক্তিটা সেখানে প্যাটিস বিক্রি করে খাচ্ছে, যেই ব্যক্তিটা তার কর্মক্ষেত্রে কিন্তু নিয়োগ, সেই ব্যক্তিটাকে রীতিমতো গায়ে হাত তোলা হলো, তাকে উঠবোস করানো হলো, তাকে কিন্তু সর্বসমক্ষে হেনস্থা করা হলো। আমি মনে করি এই যে দৃশ্যগুলো, এটা হচ্ছে সেটার ফার্স্ট স্টেপ। এবং এই জিনিসটা যদি আমরা এখন না রুখি, এখন যদি এই জিনিসটার ব্যাপারে আমরা প্রতিবাদ না করি, তাহলে কিন্তু বাংলাদেশে যে দৃশ্যটা আমরা সকলে দেখলাম, যেটা নিন্দা আজকে শুধুমাত্র বাংলাদেশ নয় এবং গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সচেতন জনগণ, সচেতন ব্যক্তি করছে, সেই দিকে কিন্তু কোনোভাবে আমরা সকলকে ঠেলে নিয়ে যাব। আমাদেরকে এই দৃশ্য থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যেই ঘটনাগুলো আমরা দেখলাম, যে আবারও রামনারায়ণ বাবুর সাথে যেই ঘটনাটা ঘটলো এবং সেটার পিছনেও যেইভাবে আরএসএসের হাত লুকিয়ে আছে, সেই দৃশ্য আমরা দেখতে পারলাম। সেখানের মুখ্যমন্ত্রী স্পষ্ট কণ্ঠে বললেন, আমাদেরকে চিহ্নিত করতে হবে যে যারা আমাদের ধর্মকে সামনে রেখে তার পরবর্তীতে একটা ব্যক্তি, কোনো দাদা, কোনো ভাইয়ের গায়ে হাত তোলার অধিকারটা পেয়ে যাচ্ছে। আবারও আমি আপনাদের সকলকে মনে করিয়ে দিই, এই দৃশ্য আমরা কদিন আগে দেখেছিলাম যে কিভাবে একটা মিথ্যে অভিযোগ করে কোনো একটা মুসলিম দাদুকে, তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন ট্রেনে করে, তার দাড়ি ধরে টানা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, কিছু ব্যক্তিরা যারা আবারও আরএসএস করেন, তারা কিন্তু ওনাকে রীতিমতো কটূক্তি করেছিলেন, অত্যন্ত ছোট করেছিলেন এবং তাকে হেনস্থা করেছিলেন। এই দৃশ্যগুলো কিন্তু বারবার স্পষ্ট করে তোলে যে আজকে যেই দিকে এই আরএসএস আমাদের গোটা ভারতবর্ষকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই দিকটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। এবং সেই জায়গা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে গেলে এই দীপু দাসের সাথে যে ঘটনাটা ঘটেছে এবং ক্রমাগত যেই সব ঘটনাগুলোর পিছনে মূলত আরএসএসরা রয়েছে, যারা বারবার নাকি এই কথা বলে তারা নাকি একটা ধর্মের রক্ষক। আমি সেই ধর্মের একজন সমর্থক হয়ে, সেই ধর্মের একজন ব্যক্তি হয়ে, আমি নিজে উপাসনা চৌধুরী ভরদ্বাজ গোত্র, আমি নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী, আমি সেখান থেকে বলতে চাই, আমার ধর্ম আপনাদেরকে এই ক্ষমতা তুলে দেয়নি যে আপনি আমার ধর্মের নাম করে কোনো একটা ভাইয়ের গায়ে হাত দেবেন, তাদেরকে হেনস্থা করবেন। কোনো ধর্মেই এই অধিকার কাউকে তুলে দেয়নি। এটা শুধুমাত্র হিন্দু নয়, প্রত্যেকটা ধর্মের জন্য বলছি। দীপু দাস একজন হিন্দু ভাই আমাদের,
অন্যদিক থেকে রামনারায়ণও তো আমাদের ভাই। তাহলে রামনারায়ণকে নিয়ে কোনো প্রতিবাদ বিজেপি কেন করছে না, এবং সেখানে আরএসএস যুক্ত, কি চাইছে এরা? দেখুন, তাকে বাংলাদেশি বলছে। দেখুন, মূলত এই দৃশ্য আমরা আবারও দেখতে পেরেছিলাম যখন যে কথাটা আমি বললাম যে ব্রিগেডে কিন্তু ওই গীতা পাঠের সময় আমি এই জিনিসটা সর্বপ্রথম হিন্দু হিসাবে এই জিনিসটা আমার বলে নেওয়া ভীষণভাবে জরুরি যে আমার ধর্ম কোনোদিনই কোনো একটা ব্যক্তিকে এই অধিকার হাতে তুলে দেয়নি যে যেই ব্যক্তি তার কর্মক্ষেত্রে নিয়োগ তাদেরকে ধরে এনে তাকে হেনস্থা করে তাকে পেটাও, এই অধিকার আমার ধর্ম কোনো একটা ব্যক্তির হাত পর্যন্ত তুলে দেয়নি। যারা আমার ধর্মকে অ্যাজ এ শিল্ড ব্যবহার করে এই নোংরামি করছে তাদের বিরুদ্ধে আমাদের মতো প্রত্যেকটা সচেতন হিন্দু সনাতনী বোন ভাই প্রত্যেকে কিন্তু বরাবরই রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও দাঁড়াবে। এবার যেই কথাটা তুমি বললে যে কেন আরএসএস যখন যুক্ত এই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে প্রকাশ হলো, তখন কেন রামনারায়ণের ব্যাপারে বিজেপির কেউ কোনো কথা বলছে না? এই জিনিসটা একটা খুব সিম্পল ইকুয়েশন, আমাদের সকলকে এই ক্রোনোলজিটা বুঝতে হবে। এই ক্রোনোলজিটা হচ্ছে ঠিক সেই জিনিসটা, যদি এই বিষয় নিয়ে কথা বলতে হয় তাহলে বিজেপির ভোট ব্যাংকে এফেক্ট পড়বে। আরএসএস হচ্ছে সেই বিজেপির প্রত্যেকটা চানাপুনো যাদেরকে রীতিমতো সেইভাবে ব্যবহৃত করা হয়। আমরা প্রত্যেকে জানি বজরং দলের কথা, আমরা এই দৃশ্য দেখেছি যে কোনো এক জায়গায় যখন কেউ ক্রিসমাসের টুপি পরে সেই জায়গায় ক্রিসমাস পালন করছে, তখন এই আরএসএস এর বিভিন্ন লোকজনরা যারা বজরং দলের সাথে যুক্ত তারা রীতিমতো তাদেরকে বলছে ইহা ইয়ে সব নেই চলেগা, ঘর মে যাইয়ে, ঘর মে জানে কে বাত ইয়ে কিজিয়ে। আমার কথাটা হচ্ছে আমার ভারতবর্ষে প্রত্যেকটা খ্রিস্টান বা হিন্দু ব্যবসায়ী, একদমই তাই। আমার কথাটা হচ্ছে যারা আজকে কদিন পরে ক্রিসমাস আসছে, যারা আজকে ফুটপাতে সেই ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসছেন, তারাও আমার কোনো এক হিন্দু ভাই, তারাও আমার কোনো এক বাঙালি ভাই, কারণ তারাও কিন্তু এই বাংলার বুকে দাঁড়িয়ে বুকে কিন্তু তারাও বাংলা ভাষায় কথা বলে। আজকে আমি আপনি বাংলা ভাষায় কথা বললে আমরা হয়ে যাচ্ছি রোহিঙ্গা, কিন্তু যখন কোনো একটা ব্যক্তি কনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলছে তারা কিন্তু রোহিঙ্গা হচ্ছে না, কারণ তারা আরএসএস এর সাথে যুক্ত, কারণ তারা বিজেপির সাথে যুক্ত। আজকে এই জিনিসটার থেকে লজ্জাজনক আর সত্যি কিছু নেই, জানেন তো। বিজেপির যে প্রচার যে তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মতো এখানেও হিন্দু নিধন হবে, এটা কি বলছে, কি বলবে? দেখুন, আমার মূলত কথা হচ্ছে যে এই কথাগুলো বিজেপিরা বলে সেটার কোনো যুক্তিযুক্ত কথা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীও তো একজন হিন্দু ব্রাহ্মণ, এই কথাটা বলছেন, উনিও একজন হিন্দু, যিনি শীর্ষ পদে বসে আছেন উনিও একজন হিন্দু। এবং আমাদের মূলত কথাটা হচ্ছে হিন্দু যেখানে সিএম, হিন্দু যেখানে প্রধানমন্ত্রী, এবং যখন প্রত্যেকটা ব্যক্তি যাদের কথা আমরা এখানে উল্লেখ করছি তারা সেই ধর্মে বিশ্বাসী এবং সেই ধর্মের পালক, তখন আমাদের মনে এই জিনিসটা কেনই বা গাঁথা হচ্ছে যে হিন্দুরা নাকি সুরক্ষিত নয়। এই জিনিসটা টিপিক্যালি একটা এজেন্ডাকে ফুলফিল করার জন্যই যে করা হচ্ছে, এইটা আমাদের সকলের চোখের সামনে ক্লিয়ার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হিন্দু ধর্ম কাউকে এই কথা বলেনি যে তোমরা আমার রক্ষক হিসাবে সামনে আসো, যে এই ভগবান আমাদের প্রত্যেককে রক্ষা করে এসছে বরাবরই। আপনি কি বাস্তবে মনে করেন যে সেই ভগবান তার নিজেকে রক্ষা করতে অক্ষম? এটা কোনোদিনই হয় না। যারা এই বিষয়টা, এই বিষটা আমাদের মধ্যে বুইয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বীজটা বুইয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে চিহ্নিত করুন। তারাই বাস্তবে আমাদের বাংলা বিরোধী, তারাই বাস্তবে আমাদের ভারত বিরোধী। কেন বলছি এই কথাটা? কারণ আমার ভারতবর্ষ বরাবরই এই জিনিসটাই দেখে এসছে, এই জিনিসটাই প্রকাশ করে এসছে যে আমার ভারতবর্ষের মাটিতে যতটা সম্মান সহকারে একজন হিন্দু থাকবে, ততটাই সম্মান সহকারে একজন মুসলিম ভাই থাকবে, একজন খ্রিস্টান ভাই সেইভাবেই বড়দিন পালন করবে, এবং সমানভাবেই কিন্তু একটা শিখ ভাইয়ের গুরুদ্বারাতে গিয়ে আমরা সেই লাঙ্গার খেতে যাব। সেই জিনিসটা আমরা প্রত্যেকে জানি তো, যে এখন ঠান্ডাকাল এসছে, ওই সরসোদা শাক আর সেই রুটি, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় এইভাবেই কিন্তু গাঁথা ছিল। কিন্তু আমাদের প্রত্যেকের মাথার মধ্যে যেইভাবে বিষ গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজেপি ক্রমাগত ক্ষেত্রে করছে, এই জিনিসটা মূলত একটা দিকেই আমাদের বাংলা এবং ভারতবর্ষকে ঠেলে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু ধর্মীয় বিভেদ, ধর্মীয় বিভাজন। যেই জিনিসটা আমাদের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, আপনার জন্য, আমার জন্য, যারা প্রত্যেকে এই ভিডিওটা দেখছে তাদের জন্য বিষাক্ত। আমি আবারও বলবো যে এই বিষাক্ত পরিবেশটা যেটা ওরা আমাদের আশেপাশে সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা থেকে বিরত থাকতে গেলে এই বিজেপিকে আমরা বরাবরই বর্জন করে এসেছি। আর 2026 কটা দিনের অপেক্ষা, আবারও প্রত্যেকটা সচেতন ব্যক্তি এই জিনিসটা প্রমাণ করে দেবে যে একজন ব্যক্তি যারা কোনো ধর্মের কথা বলেনি,
টিপিক্যালি কোনো ধর্মের কথা বলেনি, যারা মূলত বলেছে সব ধর্মের মানুষই মানুষ এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাটা আমার সাংবিধানিক অধিকার, এবং সেই সংবিধান যেই অধিকার আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে দিয়েছে সেই ব্যক্তির কাছ পর্যন্ত সেই অধিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসকেই আবারও সেই শীর্ষ আসনে বিরাজমান করবে প্রত্যেকটা জনগণ। না, কিন্তু দলিত হওয়াটা কি অপরাধ নাকি অভিশাপ? রামনারায়ণ একজন দলিত বলে, একজন গরিব শ্রমিক বলে তাকে এইভাবে মেরে ফেলা হলো। দেখুন, আমি ঠিক কদিন আগে বেনারস গেছিলাম। বেনারসে আমরা প্রত্যেকে জানি যে কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু অত্যন্ত জাগ্রত, অত্যন্ত ফেমাস। আমি সেইখানের একটা ছবি আমি শুধু আপনাকে দেখাতে চাইছি। সেইখানে যারা সারাক্ষণ সেই মন্দিরটা পরিষ্কার করেন সেই ব্যক্তিগুলোকে রীতিমতো অছুত করে রাখা হয়েছে, এবং কারা রেখেছেন সেখানে সিএম অর্থাৎ যোগীবাবু। এবং মূলত যেই কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এটা, আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। যেই দৃশ্যটা এইটা হচ্ছে, আমি এইটার ক্যাপশন এটাই দিয়েছিলাম যে যারা আপনাদের চোখে অছুত তাদের মধ্যেই কিন্তু স্বয়ং আমাদের ভগবান বিরাজমান। এই যে ব্যক্তিরা তারা কিন্তু এদের চোখে অছুত। আমি আবারও বলে দিই, সেই দৃশ্য আমরা প্রত্যেকে দেখেছি যে কিভাবে যখন যোগী আদিত্যনাথ মাঝখানে বসে আছে এনাদেরকে সাজানো পুতুল হিসাবে পাশে বসিয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তারা যদি কোনো একটা জলের সেই বাটিটা ছুঁয়েটুকু নেয়, জলের গ্লাসটা যদি ছুঁয়েটুকু নেয়, সেই জলের গ্লাসটাকে কিন্তু অছুত বলা হয়, সেই জলের গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এইটা হচ্ছে বাস্তব দৃশ্য। আর এই দৃশ্য কোনোদিনই আমাদের সনাতনী হিন্দু ধর্ম কাউকে শেখায়নি। আমি আবারও আপনাদের সকলকে স্পষ্ট করে দিতে চাই, আমার গীতা প্রত্যেককে সমান অধিকার দিয়েছে, এবং যে রামচন্দ্রের কথা বলে ওরা ভোট কেনার চেষ্টা করে না, সেই রামচন্দ্র তো তাদের লাথি মেরে এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে। রাম রাজ্যের কথা যেটা ওরা বলে, সেই রাম রাজ্যের মূল ভিত এইটাই হওয়া উচিত ছিল যে রাম রাজ্যে প্রত্যেকটা ব্যক্তি স্ব অধিকারে স্বগৌরবে সেখানে বাঁচবে। রাম রাজ্য মানে এইটা নয় যে মুসলিম ভাইদের উপর আপনারা অত্যাচার করুন। রাম রাজ্য মানে এইটা নয় যে যখন সেখানে গীতা পড়ছে সেইখানে যেই জায়গাটা কোনো রেস্ট্রিক্টেড জায়গা ছিল না, সেই জায়গার মধ্যে একটা সাধারণ প্যাটিস বিক্রেতা যে 20 বছর ধরে সেখানে প্যাটিস বিক্রি করছে, সেই মানুষটাকে টেনে এনে নিজে ওই কত বড় আরএসএস সেই জিনিসটা প্রমাণ করো, তার গায়ে হাত তোলো, তাকে রীতিমতো ভয় দেখিয়ে তার বাড়ি ফেরত পাঠিয়ে দাও যাতে তার বাড়িটা চলতে না পারে। এই জিনিসটা আমার ধর্ম শেখায়নি। এই জিনিসটা মুসলিম সম্প্রদায়ের কোনো ভাইকে আপনারা জিজ্ঞেস করে নিন, এই জিনিসটা মুসলিম সম্প্রদায়ও তাদেরকে কোনোদিন কোনো একটা মুসলিম সম্প্রদায়ের ভাইকে শেখায়নি। প্রত্যেকটা ব্যক্তি আমরা জানি, বিশ্বাস করুন, আমি নিজে তো একজন হিন্দু, সেখান থেকে আমি বলছি, আমার কলেজ হেরম্বচন্দ্র কলেজ, সেখানে সরস্বতী পুজো যখন হয় আমি যেমন সংকল্প করি, ঠিক সেই সময় কিন্তু আমার মুসলিম অনেক ভাইরা সেখানে কিন্তু অঞ্জলি দেয়, এবং এই জিনিসটাই বাস্তব বাংলার চিত্র। সেই জিনিসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই বিজেপি বরাবরই বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি একজন রীতিমতো নাচতে নাচতে এই কথা বলছে যে আমি হিন্দুদের প্রতিনিধি। আরে আপনাকে কে বানিয়েছে প্রতিনিধি? আমরা হিন্দু, আপনাকে চাই না আমাদের প্রতিনিধি হিসাবে। যেই ব্যক্তিটা কোনো শ্লোক বা ধর্মগ্রন্থটা ঠিকমতো পড়তেই পারে না, সেই ব্যক্তিটা হবে হিন্দুদের রক্ষাকর্তা। আপনার মতো ব্যক্তি হবে হিন্দুদের রক্ষাকর্তা। আমার জন্য স্বয়ং রামকৃষ্ণ আছেন, আমার জন্য স্বয়ং সারদা মা আছেন, আমাদের সকলের জন্য তারা আছেন যারা একটা মেথর থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিকে সেই সমান অধিকার দিতেন। আপনাদের মতো দোয়াসলা ছিলেন না, যারা শুধুমাত্র বড় লোকদেরকে নিজের বগলের তলায় গুজে নিয়ে তাদের কাঁধে হাত দিয়ে চলবে আর একটা সাধারণ খেটে খাওয়া ব্যক্তির গায়ে হাত তুলবে। এই জিনিসটা আমার ধর্ম আপনাদের কাউকে শেখায়নি, তাই ধর্মর নাম এখানে ব্যবহার করবেন না। তুমি যে প্যাটিস বিক্রেতার কথা বললে, সেই প্যাটিস বিক্রেতাকে সাংবাদিক রোজিনা সে কিছু সহযোগিতা করেছে বলে বিজেপির লোকজন বা হিন্দুত্ববাদী তারা তাকে একেবারে শুয়োরের মাংস খাইয়ে ছবি পোস্ট করে এই ধরনের নোংরামি করছে, কি বলবে? দেখুন, মূলত আমার কথাটা হচ্ছে যে রোজিনা হোক বা যেই হোক, আজকের দিনে দাঁড়িয়ে যদি বাস্তবে কোনো ব্যক্তি কারোর কাছে সেই মানুষ হিসাবে থাকতে চায়, তখন সেই জায়গায় একটা বড় বাধা হয়ে কিন্তু দাঁড়ায় এই আরএসএস এবং বিজেপির প্রত্যেকটা কর্মীরা। এই দৃশ্য আমরা বরাবরই দেখেছি। রোজিনার বিভিন্ন বক্তব্য আমি আগেও শুনেছিলাম, তার পরবর্তীতে রোজিনা যখন হয়তো এই প্যাটিস বিক্রেতার কাছে দাঁড়ানোর চেষ্টা করেছে, সেখান থেকে বিজেপির একটা রেস তার উপর উপচে পড়েছে, এবং এই জিনিসটা দিয়ে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে যেই মেয়েটা হয়তো এতদিন তাদের পক্ষেই অনেক কথা বলেছিল, আজকে সেই মেয়েটারই কলার ধরতে বা সেই মেয়েটাকে হেনস্থা করতে এই বিজেপি 2 মিনিট সময় নিচ্ছে না। আমার একেবারে বিকিনি পরা একটা ছবি দিয়ে শুয়োরের মাংস পাশে দিয়ে
ছবি এআই দিয়ে বানানো। দেখুন, মহিলাদের প্রতি নোংরামি। দেখুন বিজেপি যে বরাবরই মহিলাদেরকে এই নোংরা হিসাবেই দেখেছে। আমার সাথেও হয়েছে। আমার কমেন্ট বক্স তুমি দেখেছো, এই জিনিসটা আমি তোমার চ্যানেলে বহুবার বলেওছি যে আমার কমেন্ট বক্সে যে ভাষাটা ব্যবহার করা হয় এবং আমার খারাপ, মোল্লারা করে মুসলিম সম্প্রদায়ের কাউকে তো আমি লক্ষ্য করিনি। কেন বলছি কথাটা? আরএসএস বিজেপি কেন বলছি এত স্পষ্টভাবে? কারণ যেই প্রোফাইলগুলো সেখানে ব্যবহৃত হয় সেই প্রোফাইল পিকচারের মধ্যে আমি দেখতে পাই যে আমার ভোলেনাথের ছবি দেওয়া হয়েছে। সেই প্রোফাইল পিকচারের মধ্যে আমি দেখতে পাই যে আমার রামচন্দ্রের ছবি দেওয়া হয়েছে। কেন আমি রামচন্দ্র বলছি? সীতামাতা এবং রামচন্দ্র, তাকে আমরা যেইভাবে চিনতাম, যেইভাবে সম্মান করতাম, যেইভাবে তাকে আমরা মান্যতা দিয়ে এসেছিলাম, আজকে বিজেপি তাদেরকে কোন পর্যায়ে নামিয়ে আনলে যে তাদের ফটো ব্যবহার করার পরবর্তীতে একটা মেয়ের কমেন্ট বক্সে গিয়ে তাকে এই জায়গার মাল বলে বলা হয়। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি কতজনের সাথে কি করে তুই উঠেছিস এই জিনিসটা প্রশ্ন করছে নাকি এমন একটা প্রোফাইল, যে প্রোফাইলের পিকচারের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে, যে প্রোফাইলের আলাদা স্টেটাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোদিজির ছবি দেওয়া আছে, সেখানে আমরা হিন্দুত্বের কথা নাকি তারা বলেন। বিশ্বাস করুন, এই জিনিসটা আমার হিন্দুত্ব নয়, এই জিনিসটা কোনোদিনই আমার সনাতন ধর্ম হতে পারে না। আমার সনাতন ধর্মকে তারা যতটা ছোট করেছে, এই জিনিসটা দেখে আমার বাস্তবে ঘৃণা হয় এই প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে কথা বলতে। বাংলাদেশের এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীরা বলছে, মিছিল করছে, কিন্তু অফিসিয়ালি নরেন্দ্র মোদী, অমিত শাহরা কোনো কথাই বলছেন না, কোনো প্রতিবাদ করতে দেখছি না আমরা। দেখুন, মূলত বিষয়টা হচ্ছে যেই 36 ইঞ্চি ছাতির কথা আমরা, ধমক দিলেই তো ওদের মানে ওরা বন্ধ করে 56 ইঞ্চি, ক্ষমা করবেন 36 ভুল বললাম, 56 ইঞ্চির যে ছাতিটার কথা আমরা প্রত্যেকে শুনে থেকেছি। আমরা বারবার এই দৃশ্যগুলো দেখার পরবর্তীতে বুঝতে পারি যে বাস্তবে কি যে কটা ট্রিপ আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীবাবু করেছিলেন আমাদের গ্যাটের পয়সা দিয়ে, সেই টাকাগুলো কি বাস্তবে ঠিক জায়গায় ইনভেস্ট হলো, নাকি শুধুমাত্র একটা ব্যক্তির ভ্রমণের পিছনে আমরা খরচাটা করলাম? কারণ যে 56 ইঞ্চির ছাতির কথা বরাবরই বলা হয়েছে, যেই হিন্দুস্তান বা আমাদের ভারতবর্ষ মানেই একদম শ্রেষ্ঠ পদে বিরাজমান, সেই জায়গাটা কিন্তু আমরা কোনো জায়গাতেই দেখে উঠতে পারছি না। অর্থাৎ কিভাবে আমাদের ভারতবর্ষ বা স্বয়ং প্রধানমন্ত্রী ট্রাম্পের সামনে নত হচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে যখন একটার পর একটা ঘটনা ঘটছে, সেই বিষয়ে মৌনব্রত পালন করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রত্যেকে। কিন্তু এই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিষয়ে কথা বলছেন? উনি বাংলায় এসে এই বক্তব্য রাখছেন নাকি রোহিঙ্গারা ঢুকেছে। আরে যেইখান থেকে ঢুকেছে সেই জায়গায় তো চেয়ার নিয়ে আপনাদের বসে থাকার কথা ছিল, তাহলে কি চেয়ারটা তুলে নিয়েছেন? আমার মূলত প্রশ্নটা হচ্ছে এখানে। আজকে যখন ঠিক কদিন আগের ঘটনা, মোদীবাবুর আমাদের বাংলায় এসে আর একটা সভা করার কথা ছিল, সেই সভায় উনি নিজের হেলিকপ্টার নামাতে পারলেন না, কারণ নাকি অত্যাধিক ফগ ছিল। আসল কারণটা কি জানেন? আসল কারণটা হচ্ছে এটাই যে সেখানে মতুয়া সম্প্রদায়ের যারা ভাই বোনেরা রয়েছে, তারা অত্যন্ত রেগেছিলেন মোদীবাবুর উপর। এবং রাখবেন নাই বা কেন বলুন তো? ওনার থেকে 800 টাকা করে নেওয়া হয়েছে, ওনাকে নাকি ভোটার বানিয়ে দেওয়া হবে, সেই জন্যে সেই প্রত্যেকটা ব্যক্তিকে রীতিমতো ডিক্লারেশন ফর্ম জমা দিতে হয়েছে, তার পরবর্তীতে সেখানে সাইন করতে হয়েছে, সেই লাইনে দাঁড়াতে হয়েছে। আরে মোদীবাবু যখন থেকে এসছেন প্রতিদিন আমাদেরকে সকাল বিকেল লাইনেই দাঁড় করিয়ে গেছেন। অর্থাৎ আপনাকে আধারের সাথে ফোন লিঙ্ক করতে হবে, অর্থাৎ আপনাকে ফোনের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে। ভোটার কার্ডের সাথে যদি আপনি আপনার বিবাহ সার্টিফিকেটটা ঠিক মতো লিঙ্ক না করেন, তাহলে কিন্তু আপনার ওই বিবাহ সার্টিফিকেটটাকেও কিন্তু ঠিকভাবে আমরা মান্যতা দেব না। রীতিমতো এই জায়গায় পরিণত করেছে যে দিন রাত আমাদের বাড়ির ব্যক্তিরা কাজ করতে যেতেন না, লাইনে দাঁড়াতে যেতেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই বিষয়ে আমি কথা বলছি, বিশ্বাস করুন তার আগে 10 বার লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, শুধুমাত্র যাতে ঠিকভাবে আমি লিঙ্কগুলো করতে পারি, যাতে আমার ব্যাংকিং সিস্টেমটা ঠিকমতো চলে, যাতে আমার পরিবারের কারো টেনশন না হয়। আজকে আমার বাড়িতে বাবা অসুস্থ, আজকে আমার বাড়িতে মা অসুস্থ, অস্ট্রিও আর্থারাইটিসের একজন পেশেন্ট, সেইখানে দাঁড়িয়ে মায়ের কাছে 10 বার ফোন আসছে যে আপনার এই ডকুমেন্টসটা একটু পাঠাতে হবে, বুঝলেন তো? আবার সে দৌড়াচ্ছে। আজকে এই দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। আজকে যারা আমাদেরকে সুরক্ষা দেবে বলেছিল, তারা রীতিমতো আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার করিয়েছে। 15 লক্ষ টাকা আমাদের কাছে ঢোকেনি। যদি 15 লক্ষ টাকা ওই নোটবন্দির পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে ঢুকতো, আপনার অ্যাকাউন্টে ঢুকতো, তাহলে না হয় প্রতি মাস অনুসারে একটা চাকর রেখে দিতাম, কাউকে একজনকে রাখতাম, যেই ব্যক্তিটা হয়তো অন্তত এইটুকুনি কাজ করতো, কিন্তু সেই টাকাটাই তো ঢোকেনি।
আমরা তো প্রত্যেকে ভেবেছিলাম যে একটা ব্যক্তি যে এই কথাটা বলেছিল যে 15 লক্ষ টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে দেবে, তার পরবর্তীতে আমরাও ভেবেছিলাম যে সকলে মিলে একসাথে না হয় যাব। আমার বাড়িতে যেই মাসিটা কাজ করে, ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, সেই মাসিটাকে নিয়ে হাত ধরে না হয় আমরাও কোনো একটা জায়গায় মল থেকে জামা কাপড় কিনতে যেতাম, তাকেও দুটো জিনিস কিনে দিতাম, আমরাও দুটো জিনিস কিনতাম। কিন্তু সেই সৌভাগ্য আমাদের কারোর হয়নি, কারণ মোদিবাবু আমাদের সকলকে একটা টুপি পরিয়েছে। এই জিনিসটা ক্লিন এবং ক্লিয়ার, সকলকে বোকা বানানো হয়েছে। বোকা ছাড়া আর কোনো শব্দ এখানে ব্যবহৃত করতে পারছি না, আপনারা সকলেই বুদ্ধিমান, সেই জিনিসটা বুঝে নেবেন। বাংলাদেশের ঘটনা নিয়ে উস্কানি দিয়ে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের ক্ষতি করতে পারে? দেখুন, তৃণমূলের ক্ষতি করার ক্ষমতা তাদের নেই। অর্থাৎ এই কথাটা আমি কেন বলছি, কারণ তৃণমূল সারা বছর কাজ করে এসছে। আজকে বাংলার প্রত্যেকটা মানুষ সচেতন, তারা জানে যে কিছু ব্যক্তিরা রয়েছে যারা শুধুমাত্র ধর্মের রাজনীতি করবে। অর্থাৎ একটা দলকে বানানো হয়েছে, সেই দল শুধুমাত্র কথা বলে যে হিন্দু খাতরে মেহে, হিন্দুর রক্ষার্থে আমাদেরকে আপনারা ভোট দিন। আবার এখন তাদেরই আর একটা ভাই রীতিমতো উদয় হয়েছে, যার আবার জোড়া গোলাপ। বিশ্বাস করুন, পদ্মফুল সারা জীবন আমাদের বাংলাবাসীদের জন্য গোবর ছুঁড়ে মেরেছে, আর আজকে জোড়া গোলাপ এসছে আমাদেরকে একটু কাটা দেওয়ার জন্য। এবং মোদী প্রশংসা করেছেন হুমায়ুন। হ্যাঁ, তা স্বাভাবিক, তো ওনার তো আরেক সন্তান, জানেন না? কিন্তু খুব আশ্চর্যজনকভাবে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, জানেন তো, কারণ যখন ওনার সন্তান আমাদের বাংলার বুকে জন্মগ্রহণ করলেন, অর্থাৎ জোড়া গোলাপের আমি কথা বলছি, তার পরবর্তীতে বিজেপি কিন্তু এখন আমার বাড়িতে কোনো মিষ্টিটুকু পাঠায়নি, মানে মিষ্টির টাকাটাও হয়তো ওনারা ঝেড়ে দিয়েছে। তো আমার মূলত প্রশ্নটা হচ্ছে এইখানে, কেউ একজন কথা বলছে হিন্দুর, কেউ একজন কথা বলছে মুসলমানের, কিন্তু মূলত আমাদের বাংলার কথা কিন্তু একজনই বলছে। সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এবং প্রত্যেকটা ব্যক্তি জানে যে আমরা কিন্তু বিভাজনের রাজনীতি করি না। আমরা একটা মুসলমান সম্প্রদায়ের ভাইকে বোনকে যেই সম্মানটা দিয়েছি, ঠিক সমান সম্মানটা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন পেয়েছে, সমান সম্মানটা খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন পেয়েছে। তোমরা যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা বাঙালিদের উপর অত্যাচার নিয়ে যে প্রতিবাদ করো, বিজেপি বলছে সংখ্যালঘু মুসলিমরা ভারতে জামাই আদরে আছে, এটা কি বাস্তব? দেখুন, আমার কথাটা হচ্ছে যে যখন কোনো একটা পরিবার বেশ সুন্দরভাবে চালিত হয় বা সেই পরিবারটা বেশ ভালো খুশিতে থাকে, তখন পাশের বাড়ির লোকজনদের কিন্তু বেশ গাত্রদাহ হয়। এবং সেই সমান দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাতে প্রত্যেকটা ব্যক্তি, সেটা যেই ধর্মেরই হোক না কেন, সেটা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একসাথে রয়েছে। তুমি যদি আমাদের এইখানে, আমি সারা ভারতের কথা বলছি, বিজেপির যে প্রচার যে মুসলমানরা ভারতবর্ষে জামাই আদরে আছে, দেখুন আমরা তো রোজ অত্যাচার নির্যাতনের কথা শুনি। আমার কথাটা হচ্ছে, মুসলমানরা যদি জামাই আদরে থাকেও এইটা নিয়ে কোনো একটা জেনুইন হিন্দুর অসুবিধা হওয়ার কথা নয়। আমার মূলত কথা হচ্ছে এখানে, কারণ যদি মুসলমানরা জামাই আদরে থেকেও থাকে, সেই জিনিসটা কিন্তু, সেই জামাই আদর বা সেই সম্মান, সেই অধিকারের জায়গাটা আমার কনস্টিটিউশন দিয়েছে। শুধুমাত্র তাই নয়, একটা সহযোদ্ধা বা সেই মুসলমান ভাইয়ের পাশে যেই হিন্দু ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সেই হিন্দু ব্যক্তিটা সেই মুসলমান ভাইটাকে সমান সম্মান এবং সমান ভালোবাসাটা দিয়ে আমাদের ভারতবর্ষকে গড়ে তুলেছে। তাহলে এরা ঠিক কারা? এরাই কি বাস্তবে সেই রোহিঙ্গারা, যারা আমাদেরকে ঠিকমতো খুশিভাবে দেখতে চায় না, যারা বাস্তবে দেখতে চায় না যে একটা মুসলিম সম্প্রদায়ের ভাই, একটা হিন্দু সম্প্রদায়ের ভাইরা একটু খুশি থাকুক। তারা একত্রিতভাবে, আমরা যেইভাবে দুর্গা উৎসব পালন করি ঠিক সেইভাবেই আমরা বড়দিন পালন করি, ঠিক সেইভাবেই আমরা ঈদ পালন করি। ওরা কি বাস্তবেই এই জিনিসটা দেখতে চায় না? আজকে যখন আমরা পান খাই, আমরা কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইটাকে ডেকেও বলি, চ এখানের পানটা খেয়ে আসি, চ এই পানটা নাকি বিশাল ফেমাস। সমানভাবে কেউ যদি বিরিয়ানি খায়, সে কিন্তু আমাকে বলে, আরে চ না, তোকে এই জামজামের বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছি, অত্যাধিক ফেমাস কিন্তু। তাই এই জায়গাটা, এই যে সুন্দর মিলনের জায়গা, এই জায়গাটা কি কোনোভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে? এই যে প্রশ্নচিহ্নটা আমি শেষে দিলাম, বিশ্বাস করুন এখানে আর কোনো প্রশ্নচিহ্ন নেই। বিজেপির প্রত্যেকটা ব্যক্তির মূল চাহিদা শুধুই এইটা। আজকে যারা বরাবরই বলে এসেছিল যে কোনো টেররিস্ট অ্যাটাক হবে না, একটার পর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে টেররিস্ট অ্যাটাক হচ্ছে। কারা মারা যাচ্ছে? হিন্দু ভাইয়েরা নয়। এবং এইটা কেন করা হচ্ছে জানেন? যাতে এই হিন্দু মুসলিম দ্বন্দ্বটা তারা ঠিক মতো খাওয়াতে পারে। না হলে যারা নাকি সেখানে চৌকিদারের মতো বসে আছেন, যাদের নাকি এই প্রত্যেকটা রিপোর্ট, ইন্টেলিজেন্স রিপোর্ট 10 দিন আগেই চলে আসে, তারা এই জিনিসটা কোনোভাবে জেনে উঠতে পারেনি যে একটার পর একটা টেররিস্ট অ্যাটাক হতে পারে। একটার পর একটা দৃশ্য আমরা দেখে গেলাম, যে দৃশ্যর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে মোদিবাবু যখন একটার পর একটা কথা বললেন, সেই কথাগুলো শুধু কথাতেই সীমাবদ্ধ রয়ে গেল।
আমাদের ভাইয়েরা মারা গেল, আমাদের ভারতবর্ষের সন্তানেরা মারা গেল, সেখানে তার পরের দিন কার্পেট পেতে উপস্থিত হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটার পর একটা ঘটনা দেখতে পারলাম, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো সেখানে শুধুমাত্র ভঙ্গিমার রাজনীতি করলেন অশ্বিনী বৈষ্ণব, এবং তার পদত্যাগের কথা বিজেপির কেউ কিন্তু মুখ থেকে বলল না। জিনিসটা কি অত্যন্ত কোয়েশ্চেনেবল নয়? আমাদের মূলত কথা হচ্ছে এদেরকে ছাঁকনি দিয়ে ছাকতে হবে যারা নারী সুরক্ষার কথা বলেন। এখনো কিন্তু ওই ব্রিজভূষণ কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এবং এই ভারতবর্ষের কথা আপনারা বলেন, যাকে হেনস্থা করেছিল সে কিন্তু স্বয়ং আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসেছিল। এই জিনিসটা আমাদের সকলের কাছে স্পষ্ট, এর থেকে বেশি কিছু বলার নেই।